এখানে দেখো এই আসলে আমি গ নম্বরটা এখানে পর্যালোচনা করে নিজেও দেখছি অনেক যে এখানকার অন্য অন্য যে কোনো অধ্যায়ের গড় সে কিন্তু অনেক সহজ। খুব ছোট ছোট সূত্র যেমন প্লবতা নির্ণয় করা, ঘনত্ব নির্ণয় করা, চাপ নির্ণয় করা, এই তিনটা অঙ্ক সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, গ নম্বরে, এবং খুবই ছোট 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 সূত্র, মানে খুব ছোট ছোট অঙ্ক। জি স্যার। বাট ঘ নম্বরে গিয়ে তুমি দেখবা যে ওই যে ডোবে না ভাসে, তাহলে ডোবে না ভাসে এর এর ওপর কিন্তু আমাদের কাজটা করতে হয় দুইভাবে, একটা হলো হয় ঘনত্ব বের করে অথবা প্লবতা বের করে। তাহলে প্লবতার ক্ষেত্রে ভি রো জি, ঘনত্বের ক্ষেত্রে আমরা ঘনত্ব যেভাবে হয়তো একটার ঘনত্ব দেওয়াই থাকে আর অন্যটার ঘনত্ব বের করতে হয়। সেগুলোর ঘনত্ব বের করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, আয়তন সরাসরি দেয়া নাই। এটাই কিন্তু একটা মানে এর একটা কঠিন মানে সমস্যা দেখা দেয় যে আয়তন দেওয়া থাকে না, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা পরোক্ষভাবে দেওয়া থাকে এবং সেটা আমাদের বের করে নিয়ে অতটা করে দিতে হয়। তো এরপর তুমি যদি এর প্রশ্ন দেখো, অন্যান্য আইটেমস এর প্রশ্নগুলো দেখো, এই যে ছবি দেওয়া যে প্রশ্নগুলো, বেশিরভাগ ক্ষেত্রে ছবিটা আসে হলো তোমার একটা ঘনক আকৃতি বস্তু, আয়তাকার অর্থাৎ সিলিন্ডার আকৃতি বস্তু, আর এটা গোলক আকৃতি বস্তু, এই টাইপের। কোনো কোনো সময় দেখবা যে ওই যে তোমার আয়তাকার ঘনবস্তু দিয়ে কখনো তোমার এটিকে ভূমির সমান্তরালে রাখা হচ্ছে, কখনো খাড়া করে রাখা হচ্ছে, ওই যে ক্ষেত্রের কম বেশির উপর ভিত্তি করে চাপের মানের যে কম বেশি হওয়া। আশা করি এই জাতীয় অঙ্কগুলো তো তুমি করছো। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, মমের প্রলেপ দেওয়া অঙ্ক করছো তো? জি স্যার, মানে স্যার মোমের প্রলেপের অঙ্কটা ওই যে ওরকম না যে একটা কাঠের টুকরা ও এত ঘনত্বের এত হচ্ছে আয়তনের একটা কাঠের টুকরা ওটার সাথে বেঁধে দিলে সেটা ভাসবে না ডুববে, মানে স্যার টোটাল ভর আর টোটাল ঘনত্ব বের করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না টোটাল ভর আর টোটাল আয়তন এটাকে ইয়ে করে জি স্যার, দিয়ে সেটা থেকে ঘনত্বটা বের করতে হয়, এটা দিয়ে ইয়েও তারপর সেটা মানে এটা ডুবানো। কাঠের অনেক সময় তোমার ইয়েও দেওয়া থাকে, নর্মাল গোলক, নর্মাল গোলকটা তোমার ওই যে ইয়ের উপর রাখা হয়, মানে মম গলানো মমের সিস্টেমের মধ্যে রাখলে তখন মমের ওর উপর আস্তরণ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আগে হয়তো গোলকটার ভর ছিল তোমার ধরো 500 গ্রাম, মম দেওয়ার পরে ভর হলো 600 গ্রাম। তাহলে তখন এই যে ভরটা যে বাড়লো, আয়তনও তো বাড়বে, তাহলে ভরও বাড়ছে আয়তনও বাড়ছে, এই রেশিও করে তুমি দেখবা ঘনত্বটা কিন্তু কমে যাবে। ঘনত্ব যখনই কমে যাবে পানির চাইতে, তখন দেখা যাবে যে ওই যে গোলকটা নর্মালি মানে ভেসে থাকতেছিল সেটা পানি পাওয়ার পর কিন্তু ওই মমে ডুবানোর পর কিন্তু সেটা ভেসে থাকবে। আমার মনে হয় আমরা প্রশ্নটা পেয়ে গেছি, এখানে সেই প্রশ্ন আছে। এই যে দেখো, দেখা যাচ্ছে কি তরলে অদ্রবণ, স্যার স্ক্রিনে জুম জুম হয়নি এখনো। জুম মনে হয় এখন হবে, দেখো। জি স্যার, এখন হয়েছে 22 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আহ এটি এত ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, মানে তরল নিমজ্জিত হয়ে যায়। এখন এর উপরে আবার তোমার হলো 80 গ্রাম ভরের মমের প্রলেপ দেওয়া হলো। এখন এই মমের প্রলেপ দেওয়ার পর উক্ত গোলকটি তরলে ভাসবে না ডুবে যাবে, গাণিতিক যুক্তি সহকারে দেখো। তাহলে এখানে এই অঙ্কর করার ক্ষেত্রে তোমার যেটা দেখাতে হয়েছে এটা হলো
এখানে একটু লক্ষ্য করো যে গোলকের ভর তার সাথে দেখো মমের ভর আছে, আর গোলকের আয়তন তার সাথে মমের আয়তন, এই দুইটা যোগ হচ্ছে। খেয়াল করছে কি যৌথ ঘনত্ব কিভাবে হচ্ছে, এম ভাগ ভি, এই সূত্র M1 M2 ভাগ V1 V2। ওকে, জি স্যার। এটা করে এই যে নতুন যে ঘনত্ব পাওয়া গেল, এই ঘনত্বটা যদি আগের ওই যে সেই ঘনত্ব, মূল ঘনত্ব এর চেয়ে যদি কম হয় তাহলে তো অবশ্যই ভেসে থাকবে। কারণ আগে আমি ওই বস্তুর ঘনত্ব পাইছি হলো 1500 কেজি/মিটার কিউব, পরে সেই ঘনত্ব কমে হলো 1436.4 কেজি/মিটার কিউব। তাহলে ওই তরলের চাইতে ঘনত্ব যখনই কমে গেল তখনই বস্তুটা কি হলো, ভেসে থাকবে। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস তুমি খেয়াল করো, যে বলা হয়েছে যে বস্তুটা ডুবে ভাসে, এর মানে কিন্তু বস্তুর ঘনত্ব যদি দেওয়া থাকে 1500, তাহলে তরলের ঘনত্ব কিন্তু, অথবা জি তরলের স্যার। ঘনত্ব দেওয়া থাকে 1500, তাহলে বস্তুর ঘনত্ব কমছে। এগুলো কিন্তু একটা টেকনিক্যাল সাইড। জি স্যার। অনেকেই অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে খালি বলে এ বস্তুর ঘনত্ব দেওয়া নেই, আমি কই থেকে করবো, কই থেকে করবো, কিন্তু ওই লাইনটা শিখে, হ্যাঁ, অথবা তরলের ঘনত্ব প্রয়োজন হচ্ছে, তো তরলের ঘনত্ব তো দেয় না। এগুলো টেকনিক্যালি কিন্তু, সুতরাং ঠান্ডা মাথা রাখার কোনো বিকল্প নাই, এটাই হলো শেষ কথা। আচ্ছা, আমি এরপর কাজকর্ম তোমার যথারীতি শব্দ অধ্যায় নিয়ে একটু কথা বলি। শব্দ অধ্যায়ের মূলত দুইটা ফরম্যাট থেকে অঙ্ক আসে। একটি ফরম্যাট হলো প্রতিধ্বনি। প্রতিধ্বনি, যেটা আমি মনে করি অন্যতম প্রধান একটি ফরম্যাট। জি স্যার। এদের থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে এবং এটা অনেকের কাছে খুবই সহজ একটা প্রশ্ন। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু তাদের যে অনুভূতি দেয় যে স্যার এর চেয়ে সহজ অঙ্ক হয়, খুবই সহজ লাগে। তবে হ্যাঁ, প্রতিধ্বনির কিছু কিছু অঙ্ক কিন্তু একটু কঠিন আছে। যেমন ধরো তুমি দুই পাহাড় বা দুই বিল্ডিং এর মাঝখানে শব্দ করিচ্ছ, তো প্রথম প্রতিধ্বনি শুনলে, দ্বিতীয় প্রতিধ্বনি শুনলে, তৃতীয় আর চতুর্থটা আলাদা করে শোনা যাবে কিনা, একই সময়ে শোনা হবে কি, কি করে ব্যাখ্যা করো, অথবা কত সময় পরে শোনা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম করে যখন প্রশ্নগুলো সেট আপ করা হয় তখন অনেকের কাছে একটু কঠিন লাগে। অন্যদিকে আমি মনে করি এখানে আরেকটা প্রবলেম হলো তোমার তাপমাত্রার বিষয়টা। তাপমাত্রার বিষয়টা আগের বই অনুসারে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বা 0.6। হ্যাঁ 0.6 করে কিন্তু করা হয়েছে। জি স্যার। বাট এখানে তোমার যেটা হয়েছে তা হলো তোমার এই যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছ, V1/V2 √√T1/T2। এই জি স্যার। মানে স্যার ভি সমানুপাতিক √T, এটা থেকে যেটা বের করতে। ওই থিম থেকেই সূত্রটার জন্ম, সমানুপাত সূত্রটা একই রকম রাশির অনুপাত। সেক্ষেত্রে তোমার এখানে যেটা থাকবে তা হলো যে তিনটা রাশির মান দেওয়াই থাকবে, আমার চতুর্থ রাশি সেই V2 মানটা বের করে নিতে হবে। আমি মনে করি যে তোমার যেহেতু মূল বইয়ে এই নিয়মটা আছে, তোমাকে এটি অনুসরণ করা উচিত, এর অন্যথা না করাই ভালো। যদিও আগের ওই সূত্র অনুসারে অঙ্ক হয়তো স্কুলে বা অন্য জায়গায় দিয়ে এটাকে সঠিকই করা হয়েছে, কিন্তু ওই যে বললাম কিছু কিছু রক্ষণশীল টিচার আছে যারা হয়তো আগের ওই নিয়মটাকে গ্রহণ নাও করতে পারে, বা এটা নিয়ে নানান সমস্যা করবে। আমার কথা হলো ওই ঝুঁকিতে দেওয়াই দরকার। তুমি তাপমাত্রার অপশন আসলে অবশ্যই এই যে এখানে তোমার সামনে যেটা দেখা যাচ্ছে অঙ্ক, ওই থিমটা ব্যবহার করি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এমনিতেই এখন আসো তরঙ্গের অঙ্ক নিয়ে। তরঙ্গের অঙ্ক নিয়ে আমার মৌলিক যে বিষয়গুলো তোমার শেখানো ছিল এটা একটু আমি মনে করে দিচ্ছি। সেটা হলো যে প্রথমে দুইটা কন্ডিশন করে অঙ্ক তোমাকে শিখেছি। একটা হলো একই মাধ্যম ভিন্ন উৎস। সেখানে মাধ্যম এক হওয়ার অর্থ হচ্ছে কি বেগ একই হবে,
উৎস মনে করে একটা সুরশলাকা, একটা হয়তো কাঁসার বাটি। কাঁসার বাটির কম্পাঙ্ক, সুরশলাকার কম্পাঙ্ক আলাদা হবে। মাধ্যম এক হওয়ায় শব্দের বেগ একই হবে, তরঙ্গ দৈর্ঘ্য মধ্যেও ভেরিয়েশন আসবে। তো এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে তা হলো যে এই যে সূত্রটা হচ্ছে ভি ইজিক্যাল টু λ1 f1 প্রথম মাধ্যমের জন্য, দ্বিতীয় মাধ্যমের জন্য ভি ইজিক্যাল টু, মানে মাধ্যম একই, সরি, দ্বিতীয় অবস্থার জন্য ভি ইজিক্যাল টু f2 λ2। এখানে উৎস দুটো আলাদা। এখান থেকে ইকুয়েশন বের করে এখানে এখানে দুইটা কাজ করা যায়, এফ এর ইকুয়েশন হয় এবং ল্যামডার ইকুয়েশন হয়। আশা করি এই জাতীয় পরিবর্তনগুলো তুমি শিখছো। জি স্যার। আরেকটা হলো কি, উৎস একই, মাধ্যম ভিন্ন।